আজ আপনাদের সামনে দুটো খুব বড় এবং চমকে দেওয়ার মতো খবর নিয়ে এসেছি। প্রথম খবরটি হলো একটা বিশাল চাঞ্চল্যকর সত্য সামনে এসেছে। পুরো প্ল্যান তৈরি ছিল। এই নিচু মানসিকতার কাজের বিস্তারিত শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। এই ঘটনা প্রমাণ করছে যে এই দুই দেশের শত্রুতা এখন ঠিক কতটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। সাব্বাস কাকু সাবাস। দেশের জন্য যারাই কাজ করবেন, যতটুকুই করবেন, সেটার জন্য আমরা খোলা দিলে প্রশংসা করব। আমরা চাই বাংলাদেশ এমন একটা রাষ্ট্রে পরিণত হোক লাইক উত্তর কোরিয়া, যে আমাদের উপরে কেউ ছড়ি ঘোরাতে অথবা আমাদের উপর প্রেসার ক্রিয়েট করবে অথবা ধমক দিয়া বড়াই ফেলবে আর আমরা বাধ্য হইয়া বইরা যাব। এই দেশ আমরা কিন্তু চাই না। ঠিক এভাবেই ভারতের দাদাগিরি আর উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে এক অকল্পনীয় এবং চরম অর্থনৈতিক যুদ্ধের ডাক দেওয়া হয়েছে। আন্তর্জাতিক কূটনীতি আর ভূ রাজনীতির মাঠে এমন হুঙ্কার এর আগে কেউ দিতে পারেনি। দর্শক, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দাবার বোর্ডে এবার ঘটতে যাচ্ছে এক অভাবনীয় এবং শ্বাসরুদ্ধকর চেকমেট। দিল্লির সাউথ ব্লক এবং ভারতীয় নীতি নির্ধারকরা যা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি, ঠিক সেই ভয়ঙ্কর সমীকরণই বাস্তব রূপ নিতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের মাটিতে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর বাড়িতে আক্রমণ করেছে, হামলা করেছে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের মহিলারা। দেখেন তো ভাই শুরু হয়ে গেছে বিজেপির বিরুদ্ধে শুভেন্দু অধিকারী কিভাবে জনগণ জুতা পেটা করতেছে। বিজেপির কর্মীদেরকে যেখানে দেখছে জনগণ সেখানে তাদের উপরে পাল্টা আক্রমণ করতেছে। বিজেপি সরকার এসে আমরা মানলাম ভালো হয়েছে, কিন্তু এই কি সর্বনাশ হচ্ছে। ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? এবার হিন্দুরাই খেপলো মোদির ওপর। শুভেন্দু অধিকারী, আপনি ইদানিং যে হুমকি দামকে দিচ্ছেন যে সামনে কোরবানিতে যদি গোহত্যা করা হয়, কোরবানি করা হয়, তাহলে আপনি মুসলমানদেরকে পুঁতে দিবেন। আপনি যদি প্রতিহত করতে চান তাহলে আপনি কোরবানি হয়ে যেতে পারেন। 48 ঘন্টায় জামাত ইসলামীর পক্ষে, জামাত ইসলামী রাজনীতির পক্ষে ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। এই ঘটনার সরল তাৎপর্য হচ্ছে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতা আসবে, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং তার সাথে ভারত বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন এবং এই ভিডিওর শেষের দিকে এমন একটি ভিডিও রাখা হয়েছে যে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের রাজনীতি এবং ভারতের রাজনীতির মধ্যে যে রুদ্ধশ্বাস পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার পেছনের গল্প। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তার থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দর্শক, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দাবার বোর্ডে এবার ঘটতে যাচ্ছে এক অভাবনীয় এবং শ্বাসরুদ্ধকর চেকমেট। দিল্লির সাউথ ব্লক এবং ভারতীয় নীতি নির্ধারকরা যা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি, ঠিক সেই ভয়ঙ্কর সমীকরণই বাস্তব রূপ নিতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের মাটিতে। গত 1.5 দশক ধরে ভারতকে এই অঞ্চলের অঘোষিত বিগ ব্রাদার হিসেবে মেনে নেওয়ার যে অলিখিত নিয়ম তৈরি হয়েছিল তা এবার চিরতরে ধূলিসাৎ হতে চলেছে। ভারতের প্রতিবেশীদের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে এবং অর্থনৈতিক সামরিকভাবে পঙ্গু করে রাখা নোংরা খেলার চূড়ান্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে বেইজিং এর সাথে ঢাকার নতুন স্ট্র্যাটেজিক সম্পর্কের পরপরই এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান। খুব শীঘ্রই ঢাকায় পা রাখছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এটি নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, ভারতের দীর্ঘদিনের আঞ্চলিক আধিপত্যের তাসের ঘর পুরোপুরি গুড়িয়ে দেওয়ার মাস্টার প্ল্যান। দেশ নিউজ 24 এর এই এক্সক্লুসিভ প্রতিবেদনে আমরা তুলে ধরছি কিভাবে ঢাকা, ইসলামাবাদ, বেইজিং এর নতুন সমীকরণ ভারতকে এক ঘরে করে ফেলছে এবং মোদী সরকারের সব হিসাব ভুল প্রমাণ করছে। গত 15 বছর ধরে একটি নির্দিষ্ট পরাশক্তির ছায়াতলে বাংলাদেশ যেন প্রচ্ছন্ন কলোনিতে পরিণত হয়েছিল। ভারতীয় গোয়েন্দা সংস্থার বিশাল গুপ্তচর জাল দেশের প্রতিটি রন্ধ্রে প্রবেশ করেছিল। কিন্তু 5 আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই শৃঙ্খল ভেঙে চুরমার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকেই ঢাকা তার পররাষ্ট্র নীতিতে স্বাধীন, নিরপেক্ষ এবং মেরুদণ্ড সম্পন্ন অবস্থান নিয়েছে। বাংলাদেশ এখন আর দিল্লির চোখ দিয়ে বিশ্ব দেখে না। ঠিক এই সুযোগ অতীত ভুলে নতুন মিত্রতার অধ্যায় শুরু করেছে ঢাকা ও ইসলামাবাদ। আন্তর্জাতিক মিডিয়া বলছে এই নতুন মেরুকরণে দিল্লি এখন কেবল ক্ষমতাসীন দর্শক। শেহবাজ শরীফ ও আসিম মুনিরের ঢাকা সফর তারই জ্বলন্ত প্রমাণ। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, বরং একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠবে যা দক্ষিণ এশিয়ার ভারসাম্য পুরোপুরি বদলে দেবে। এই নতুন সম্পর্কের সবচেয়ে বড় ভূমিকম্প আসছে প্রতিরক্ষা ও সামরিক খাতে। দীর্ঘ কয়েক দশক পর দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হচ্ছে। 1971 পর ঢাকা ইসলামাবাদের সামরিক সম্পর্ক ছিল প্রায় শূন্য। ভারত সবসময় চাপ দিয়ে বাংলাদেশকে সামরিকভাবে পরনির্ভরশীল রাখতে চেয়েছে, কিন্তু এবার সেই ছক উল্টে যাচ্ছে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF এর আধুনিকীকরণের সরাসরি কারিগরি সহায়তা দিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী।
পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি এর প্রযুক্তিতে গাজীপুরের সমরাস্ত্র কারখানাগুলো নতুন জীবন পাচ্ছে। এই সহযোগিতায় বাংলাদেশ শুধু অস্ত্র তৈরি নয়, নিজস্ব প্রযুক্তি উন্নয়নেও এগিয়ে যাবে এবং ভবিষ্যতে আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। সবচেয়ে মোক্ষম আঘাত আসছে ড্রোন ও মিসাইল প্রযুক্তির মহাচুক্তির মাধ্যমে। পাকিস্তানের শাহবার কমব্যাট ড্রোন এবং বাবর ক্রুজ মিসাইলের প্রযুক্তি ঢাকার হাতে আসলে বাংলাদেশের সামরিক শক্তি নতুন উচ্চতায় পৌঁছাবে। নিজস্ব কারখানায় এইসব অস্ত্র তৈরি শুরু হলে ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের জন্য তা জীবন্ত আতঙ্ক হয়ে উঠবে। শিলিগুড়ি করিডোর ও সেভেন সিস্টার্স রাজ্যগুলো বাংলাদেশের স্ট্র্যাটেজিক আওতায় চলে আসবে। এই প্রযুক্তি হস্তান্তর শুধু সামরিক নয়, প্রযুক্তিগত স্বাধীনতারও এক বড় মাইলফলক। শুধু অস্ত্র প্রযুক্তি নয়, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক নতুন উচ্চতায় উঠছে। যৌথ সামরিক মহড়া, শীর্ষ কর্মকর্তাদের আদান প্রদান এবং রিয়েল টাইম গোয়েন্দা তথ্য বিনিময়ের কাঠামো তৈরি হচ্ছে। আইএসআই এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে সরাসরি তথ্য আদান প্রদানের চুক্তি ভারতের জন্য অশনি সংকেত। সাইবার স্পেসে ভারতের অপপ্রচারের বিষ দাঁত ভাঙতে পাকিস্তান, বাংলাদেশ যৌথভাবে প্রস্তুতি নিচ্ছে। এছাড়া যৌথ সামরিক একাডেমি প্রতিষ্ঠা এবং অফিসার বিনিময় প্রোগ্রামও এই সম্পর্ককে আরও মজবুত করবে। নৌপথ ও সামরিক আধিপত্যেও বড় পরিবর্তন আসছে। সম্প্রতি করাচি থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে এসেছে। সিঙ্গাপুর কলম্বো হয়ে মালপত্র আনার দীর্ঘ সূত্রিতা কমেছে। ভারতের ট্রানজিট চাঁদাবাজির কফিনে শেষ পেরেক পড়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশ পাকিস্তান নৌবাহিনীর যৌথ উপস্থিতি ভারতের ইস্টার্ন নেভাল কমান্ডের ঘুম কেড়ে নিয়েছে। পাকিস্তানের সাবমেরিন প্রযুক্তি বাংলাদেশের নৌশক্তিকে আরও মজবুত করবে। এই যৌথ নৌ অনুশীলন ভবিষ্যতে বঙ্গোপসাগরকে নতুন শক্তির ভারসাম্যে নিয়ে আসবে। সামরিক খাতের পাশাপাশি অর্থনীতিতেও বড় আঘাত। শেহবাজ শরীফের সফরে গার্মেন্টস ও শিল্প খাতে বিশাল বিনিয়োগের চুক্তি হতে যাচ্ছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় তুলা আগে ভারত থেকে আমদানি হতো। ভারত মাঝে মধ্যে তুলা রপ্তানি বন্ধ করে অর্থনীতিকে জিম্মি করার চেষ্টা করত। পাকিস্তান বিশ্বের অন্যতম বৃহৎ তুলা উৎপাদক। সরাসরি জাহাজ চলাচলে কম খরচে তুলা আসবে। বাংলাদেশ ভারতের বাজার বয়কট করে পাকিস্তানের সঙ্গে বিলিয়ন ডলার বাণিজ্য চালাবে। এছাড়া চিনি, চামড়া, ফার্মাসিউটিক্যালস এবং আইটি খাতেও নতুন সহযোগিতা আসবে, যা বাংলাদেশের রপ্তানি কয়েক গুণ বাড়িয়ে দেবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে। এবার পুরো ঘটনা প্রবাহের পেছনে সবচেয়ে বড় ভূ রাজনৈতিক সমীকরণের দিকে তাকান। খুব শীঘ্রই বেইজিং সফরে গিয়ে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে বাংলাদেশ। বেইজিং, ঢাকা, ইসলামাবাদের এই লৌহ কঠিন ত্রিভুজ ভারতের জন্য মৃত্যু ঘণ্টা। একে বলা হচ্ছে স্ট্রিং অফ পার্লস। চীন তিস্তা মহাপরিকল্পনায় বিলিয়ন ডলার অর্থায়ন করছে। ভারতের তিস্তা নিয়ে ব্ল্যাকমেইলের অবসান ঘটবে। পাকিস্তান সামরিক প্রযুক্তি দিয়ে ঢাকাকে স্বয়ংসম্পূর্ণ সামরিক শক্তিতে পরিণত করছে। চীন বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় বাংলাদেশের অবকাঠামো উন্নয়নও এই অক্ষকে আরও শক্তিশালী করবে। এই অক্ষের মাঝখানে পড়ে ভারত চরম কোণঠাসা। মালদ্বীপ ভারতীয় সেনা বের করে দিয়েছে। নেপাল চীনের দিকে ঝুঁকছে। শ্রীলঙ্কা নিজস্ব অর্থনীতি করছে। বাংলাদেশ ছিল ভারতের সবচেয়ে বড় দুর্গ। শেখ হাসিনার পতনের পর সেই দুর্গও হারিয়েছে দিল্লি। মোদী সরকারের প্রতিবেশীদের ভয় দেখানোর খেলার লজ্জাজনক সমাপ্তি ঘটছে। শেহবাজ শরীফ ও আসিম মুনিরের ঢাকা সফর ভারতের পতনকে ত্বরান্বিত করছে। এই পরিবর্তন শুধু বাংলাদেশের স্বাধীনতা নয়, পুরো অঞ্চলের জন্য এক নতুন যুগের সূচনা। ভয়াবহ রকমের সামাজিক বিপর্যয়ের মুখে পড়েছে পশ্চিমবঙ্গ এবং আসাম। বিশেষ করে সামাজিক অবক্ষয়ের এই ভয়াবহ রূপ পশ্চিমবঙ্গের প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ছড়িয়ে পড়েছে। কেন এটি হলো? এই যে কয়েকদিন আগে ভারতে যে বিধানসভা নির্বাচন হলো, এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এটা হেরে যায়, আর এখানে উঠে আসে কট্টর হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক গোষ্ঠী, সাম্প্রদায়িক দল বিজেপি। সেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। আর আসামে নির্বাচিত হন শুভেন্দুর মতোই আরেকজন কট্টর সাম্প্রদায়িক ব্যক্তিত্ব, হেমন্ত বিশ্বকর্মা। এই দুইজন মূলত তাদের বিশ্বাস, চিন্তা, আদর্শের দিক থেকে একেবারে মোদির বরপুত্র। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার সাথে সাথেই একটা ফরমান জারি করে দিল, পশ্চিমবঙ্গে কোনো ধরনের প্রাণী হত্যা, জবাই করা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, আইন করে নিষিদ্ধ করা হলো। তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কিন্তু অন্য কিছু। প্রাণী হত্যা বন্ধ করা তার উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য ছিল আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে মুসলমানেরা যে গরু কুরবানি করবে, এই গরু কুরবানি ঠেকানোর জন্য। বাহাদুরি, ক্ষমতা পেয়েছে, বাহাদুরি তো একটু দেখাতেই হবে। এই বাহাদুরি দেখাতে গিয়ে শুভেন্দুর এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে, ও এখন ভিক্ষা চাই নামা কুকুর তারা এরকম অবস্থায় পড়েছে। শুভেন্দু খুব তাড়াতাড়ি জনগণের কাছে তাকে করজোরে ক্ষমা চাইতে হবে, চাইতেই হবে। ক্ষমা চাওয়া ছাড়া শুভেন্দুর কোনো উপায়ন্তর থাকবে না। পৃথিবীতে যেখানেই সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, যারা প্রচন্ড রকমের সাম্প্রদায়িক, এদেরকে যদি রাষ্ট্র ক্ষমতায় আপনি নিয়ে আসেন, তাহলে প্রথম অবস্থায় প্রথম ক্ষতিগ্রস্ত হবে নিজেদের লোকজন। কলকাতার হিন্দুরাই তার বাস্তব উদাহরণ। শুভেন্দু যখন এই নিয়মটা বাতলে দিল, তখন পুরা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের ভিতরে, বিশেষ করে হিন্দু সমাজের ভিতরে হাহাকার রব উঠে গেছে। তারা এত বিদ্রোহী হয়ে উঠেছে, হাহাকার থেকে তাদের ভিতরে জন্ম নিয়েছে বিদ্রোহ। এখন তারা রাস্তাঘাটে কাশি, কুদাল, খন্তা, হাসুয়া এগুলো নিয়ে রাস্তায় নেমে পড়েছে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা শুভেন্দু অধিকারী
মশাই ভুল করছেন, নির্দিষ্ট সালে যেমন কুরবানির কথা চলছিল সেই কথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। তাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করবো? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু যে 14 বছর বয়সে কুরবানি দিতে হবে, কথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই। তাহলে গরু 14 বছর জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেবো? কিভাবে নেবো? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয় তাহলে মুদি আমাদের খাটালে গরু তুলে দিই, তারপরে আমরা সেই গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। কারণ তাদের গরু বিক্রি হচ্ছে না, এই গরু কে কিনবে? লক্ষ লক্ষ গরু কলকাতায় বা পুরা ভারতে সেখানে উৎপাদন হয়। মুসলমানরা যদি তাদের কুরবানির জন্য গরু না কেনে, এই গরু কি শুভেন্দুর পিছন দিয়ে ঢুকাই দেওয়া হবে? ঢুকিয়ে নেবে শুভেন্দু, তাই দেবে। কারণ আজ কয়েকদিন ধরে যেটা দেখছি, পশ্চিমবঙ্গের হিন্দুরা যারা গরুর ব্যবসা করেই তাদের সংসার পরিচালনা করে, জীবিকা নির্বাহ করে, তাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, স্বপ্ন দেখায় এই গরুর ব্যবসা করে, এবং তারা এই ব্যবসা বংশ পরম্পরায় করে আসছে। কেউ 50 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত এই ব্যবসা করছে। কেউ বলছে আমার দাদা করেছে, আমার বাবা করছে, এখন আমি করছি। হঠাৎ করে আপনি একটা আইন বাতলায় দিলেন, পাশার ভিতরে কুরকুরি উঠছিল। তবে এখানে কলকাতার যে হিন্দু সম্প্রদায় আছে, যারা আপনাদের এই যে অবস্থা, আপনারা এখন হাহাকার করছেন, আপনারাও কম দায়ী নন। কারণ শুভেন্দুর মতো একজন কট্টর সাম্প্রদায়িক ব্যক্তি, আপনারা জানতেন, তাকে চিনতেন, যে সে এত বড় কট্টর, এত বড় সাম্প্রদায়িক, যে সে তার সম্প্রদায় ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। সে অন্য জাতের, বিশেষ করে মুসলমানদের সেখান থেকে তাড়িয়ে দিতে চায়। তো আপনাদেরকে এই চিন্তা করা উচিত ছিল না যে মুসলমানেরা যদি এখানে না থাকে, তাহলে আপনাদের তো এর সাথে অনেক কিছু জড়িত। একটা সম্প্রদায়, কোন একটা সম্প্রদায় কি পাশাপাশি যারা বসবাস করে, তারা কি একজন ছাড়া আরেকজন চলতে পারে? পারে না। তো আল্লাহ পাক এই দুনিয়াটাকে এইভাবেই সৃষ্টি করেছে। এখন তারা আন্দোলন শুরু করেছে। কেউ কেউ বলছে আমরা গরুগুলো ছেড়ে দেবো, রাস্তায় ছেড়ে দেবো, কিন্তু দিতে পারছি না এই কারণেই যে গরু যে রাস্তায় ছেড়ে দেবো, আমার না হয় কিছু টাকা চলে গেল। তাহলে এই যে লক্ষ লক্ষ গরু রাস্তায় ছেড়ে দিলে আর 10 জনের যে ক্ষতি করবে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, কাউকে হয়তো মেরে ফেলবে ডুস দিয়ে, লাথি দিয়ে, পাড়া দিয়ে, তাহলে এই দায়িত্বটা কে নেবে? এই দায়িত্ব সরকার নিক। এখন কলকাতার হিন্দু ভাই ও বোনদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই গরুগুলোকে একসাথে করে শুভেন্দুর বাড়ির ভিতরে ঢুকাই দেন। ওর বাড়ির ভিতরে গরুগুলো ঢুকে যাক, আর গরুগুলো ওর পিছন দিয়ে, শুভেন্দুর পিছন দিয়ে শিং ঢুকায় দিয়ে সামনে খাড়া করে রাখবে। এবার আপনারা গিয়ে শুভেন্দুর দুই পাশার যে 2টা সাইজ আছে, ওই 2 জায়গায় 2টা শিং ঢুকাই দিয়ে আপনারা ওর পিছনে পিছনে হেঁটে বেড়াবেন। গরু শুভেন্দুকে শিঙে করে নিয়ে ঘুরে বেড়াবে, ওর পাশা দিয়ে রক্ত পড়বে, আপনারা ওই রক্ত দিয়ে তখন অন্য কিছু করেন। এরকম নিকৃষ্ট মানের লোককে আপনারা কি করে আপনাদের ক্ষমতায় আনলেন, এটি আসলে আমাদের বুঝে আসে না। এত বড় সাম্প্রদায়িক, আবার এই সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসার পরে আমাদের বাংলাদেশের কিছু কিছু বিএনপির সুশান্ত নামে একজন আছে, সে সেখানে অভিনন্দন জানাইছে। আরে বেটা, তুই অভিনন্দন জানাইছিস, তুই জানিস না শুভেন্দু কি? তুমি এখানে বাংলাদেশের জামাত ইসলাম ক্ষমতায় আসলে বা তাদেরকে ভোট দিতে তুমি নিষেধ করো, যে এখানে সাম্প্রদায়িক শক্তি, জামাতকে সাম্প্রদায়িক শক্তি বলো। এইখানে তোমার সমস্যা, আর ওইখানে তোমার সমস্যা নাই না? এগুলো পুরাটাই ধান্দাবাজি, পুরাটা ধান্দাবাজি। সাম্প্রদায়িকতা ভারতে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, আপনারা দেখেছেন সবাই, যে এইখানে শুভেন্দু ক্ষমতায় আসার পরে অন্তত 40টি মুসলিম পরিবারে অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের দোকানপাটে হামলা করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, রাস্তাঘাটে তাদের সেখানে রাস্তাঘাটে নামাজ পড়তে দেওয়া হয় না, মুসলমানরা নামাজ পড়ছে, সেখানে গিয়ে লাথি মারা হচ্ছে। এটা বাংলাদেশে কোনোদিন কল্পনা করেছেন? একমাত্র ভারতেই এটা সম্ভব। ওই দেশটাই এই কাজগুলো অন করে, এটা তাদের চরিত্রের ভিতরে রয়েছে। যাই হোক, এখন এই যে কলকাতার হিন্দু ভাই ও বোনেরা, তাদের যে এখন এই যে মানবেতর একটা পরিস্থিতিতে পড়েছে, তারা এই গরুগুলো ঋণ করে, বিভিন্ন জায়গা থেকে ধার করে, ব্যাংক ঋণ নিয়ে অনেক কষ্ট করে কিন্তু তারা এই গরুগুলো তারা পালন করেছে। এখন মুসলমানরা তো কুরবানি না হলে, যদি তারা কুরবানি না দিতে পারে, তাহলে তারা এই গরুগুলো কিনবে না। একমাত্র মুসলিম ক্রেতা, মুসলমানরা এই গরুগুলোর ক্রেতা। কলকাতায় কিন্তু 30 কোটির উপরে মুসলমান। তাহলে আপনারা চিন্তা করতে পেরেছেন, এই 30 কোটি, বাংলাদেশেও কিন্তু এত জনগণ নাই। তো এই গরুগুলো কিন্তু সব মুসলমানরাই কিনে তারা কুরবানি করে। তো এখন চিন্তা করেন তো, একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন তো, যদি এটা এই সুযোগটা না থাকে, বন্ধ করে দিয়েছে অলরেডি, তাহলে কি হবে? এখন সাংবাদিকরা বারবার হিন্দু মা ও বোনদের কাছে যে জিজ্ঞাসা করছে, ভাইদের কাছে, যে এটা তো যদি আপনারা বিক্রি করতে না পারেন কি করবেন? তখন তারা একটাই জবাব দিচ্ছে, আমাদের তার কিছু করার নাই, আমাদের আত্মহত্যা করতে হবে। একজন দড়ি হাতে করে নিয়ে ঘুরছে যে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই, কোনো গত্যন্তর নেই। হুট করে আপনি এই নিয়ম বাতলাবেন, আপনি আগে থেকে এটা সময় দিবেন না, তাদের দাবি এটা। সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনারা তাকে ভোট দিলেন খুশি হয়ে, বলছে হ্যাঁ খুশি হয়ে ভোট দিয়েছিলাম, তখন তো ভাবি নাই যে সে এই কাজ করবে। সে করুক, কিন্তু সেটা তো সময় দিতে হবে। আবার এখানে শর্ত দিয়ে দিয়েছে যে গরুর বয়স 14 বছর হতে হবে। শুভেন্দুর জন্ম তারিখ কবে? শুভেন্দুর কি জন্ম নিবন্ধন আছে?
যেদিন ওর মায়ের পেটের ভিতর থেকে পড়েছিল সেদিন কি ওর মা লিখে রেখেছিল ওই অবস্থায়? ভণ্ড, এগুলো ভণ্ড, ভণ্ড রাজনীতিবিদ এগুলো। যাই হোক, এবার কলকাতার মুসলমানদের প্রতি একটা অনুরোধ, এই শুভেন্দু, এই ভণ্ড, এই প্রতারক, এই শট যেটা করবে এটা আপনারা একটু শুনে রাখেন। এই যে যেহেতু হিন্দু সম্প্রদায়ের লোকেরা শুভেন্দুর প্রতি বিরাট ভাজন হয়েছে, হয়তো তারা আন্দোলনে নামবে, গরুগুলো রাস্তায় ছেড়ে দেবে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। আর গরু যে যদি পাশার ভিতর দিয়ে শিং ঢুকায় দেয় তাহলে তো ওর অবস্থা খারাপ হয়ে যাবে। এইটা থেকে বাঁচার জন্য ও একটা কৌশল এখানে অবলম্বন করতে পারে। কলকাতার মুসলমান ভাইরা শুনে রাখেন, ও এখন হয়তো একটা এই শর্তটা শিথিল করতে পারে যে এই কুরবানি পর্যন্ত এই শর্ত শিথিল করা হলো, আর তার সম্প্রদায়ের লোকদেরকে বলে দিল যে আগামী কুরবানি থেকে তোমরা কিন্তু আর গরু পাইলো না, কেউ গরুর ব্যবসা করো না। তাহলে উদ্দেশ্যটা কি? যে মুসলমানরা আগে গরুগুলো কিনে নিক। আচ্ছা, এখন মুসলমানরা এই গরুগুলো যখন কিনে নিয়ে আসবে তখন ওই কুরবানির ঈদের আগের দিন রাত 12টার পরে, মানে যখন গরু চলে এসেছে, অথবা ঈদের দিন সকাল 8টায় যখন কুরবানি করতে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা ফরমান জারি করে দেবে যে না, কুরবানি করা যাবে না। গরুগুলো তো হয়ে গেছে, গরু কেনা হয়ে গেছে, টাকাগুলো হিন্দু সম্প্রদায়ের হাতে চলে গেছে, মুসলমানেরা গরু কিনে এনেছে, ক্ষতিগ্রস্ত হবার যা হবার মুসলমানরা হবে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা টাকা পেয়ে গেল, তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু তারা দিনাদায়িক সব পরিশোধ হয়ে গেল, তাহলে রক্ষা পেল, হিন্দুরা আন্দোলনে নামবে না। আর মুসলমানেরা তখন এই গরু নিয়ে তারা কি করবে? এই একটা চক্রান্তে এই শুভেন্দু, এই শট, এই প্রতারক, এই ভণ্ড এই ধরনের একটা কাণ্ড ঘটাতে পারে। সুতরাং মুসলমানেরা আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্তেই অটল থাকেন, আপনারা গরু কুরবানি দিয়েন না, দরকার নাই, আপনাদের কুরবানি করার দরকার নাই। কারণ ওরকম একটা সাম্প্রদায়িক দেশে তো আপনি কুরবানি দিতে গেলে আপনাকে হত্যা করবে, বিন্দু মাত্র দ্বিধা করবে না। ইতিমধ্যে অনেকে ফ্রিজের ভিতরে গরু গোশত রাখার কারণে এসে পিটিয়ে হত্যা করেছে, সেই দেশ ভারত। সুতরাং আপনারা এই যে কুরবানি করার দরকার নেই আপনাদের, যেখানে আপনাদের সুযোগ নাই, সুবিধা নাই, এটা আপনাদের দরকার কি? জীবন আগে বাঁচান। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।